আজকে আমরা ক্লাস 4B বাংলা ব্যাকরণের সন্ধি শুরু করা যাক। আশা করি তোমরা সবাই ভালো আছো, বাড়িতেই আছো, সুস্থ আছো। আজ বাংলা ব্যাকরণের ভাষা সোপান বই থেকে সূচিপত্র দেখে নাও। সেখানে অষ্টম অধ্যায় ব্যাকরণ অংশ থেকে সন্ধি আছে, সন্ধি রয়েছে। আজকের পাঠ সন্ধি। তো সবাই মনোযোগ দিয়ে দেখো, শোনো। সন্ধি কথাটির অর্থ হচ্ছে মিলন। এই মিলন বলতে বর্ণের মিলনকে বোঝানো হয়েছে। এক্ষেত্রে কিন্তু বর্ণগুলিকে পাশাপাশি অবস্থিত হতে হবে বাংলা ব্যাকরণে। তাই সন্ধি বলতে আমরা বুঝি পরস্পর সন্নিহিত দুই বর্ণের মিলন, অর্থাৎ পাশাপাশি অবস্থিত দুটো বর্ণ যখন পরস্পর মিলিত হয়ে একটা বর্ণে পরিণত হয়, তখন সেই বর্ণের বা বর্ণগুলির মিলনের নাম হয় সন্ধি। যেমন কয়েকটি বাক্যের মাধ্যমে অবস্থিত শব্দের সাহায্যে আমরা বলতে পারি। 1 নম্বর উদাহরণ, তার মতো নরাধম খুবই কম দেখা যায়। কৃষ্ণ কারাগারে জন্মগ্রহণ করেছিলেন। পরীক্ষা সামনে, তুমি এখনও খেলাধুলা করছো। এখানে প্রথম বাক্যে নরাধম এই শব্দের মাধ্যমে আমরা এই সন্ধি বিচ্ছেদ করে দেখতে পাই নর যুক্ত অধম, নরাধম। অর্থাৎ এখানে প্রথম শব্দের শেষ বর্ণ হচ্ছে অ, আবার দ্বিতীয় শব্দের প্রথম বর্ণ হচ্ছে অ, অর্থাৎ অযুক্ত অ পুরো একসাথে মিলিত হয়ে আকার হয়। আকার কিন্তু পূর্ববর্ণে অর্থাৎ নর শব্দের সাথে যুক্ত হয়, তাই হয়ে গেল এখানে নরাধম। এখানে দ্বিতীয় বাক্যের মধ্যে যে শব্দ রয়েছে কারাগার, কারাগারও তাই আমরা পাই কারাযুক্ত আগার। কারা শব্দের শেষ বর্ণ হচ্ছে, আমরা বর্ণ বিশ্লেষণ করেছি তখন দেখতে পেয়েছি কারা শব্দের শেষ বর্ণ হচ্ছে আ, আগার শব্দের প্রথম বর্ণ হচ্ছে আ, অর্থাৎ আ যুক্ত আ, এই দুটোতে মিলে হয়ে যায় আকার। এই আকার পূর্ববর্ণে যুক্ত হয়, রয়ের সাথে যুক্ত হয়ে কারা হয়ে সেটা কারাগার হয়ে গেল। এইভাবে তৃতীয় বাক্যের মধ্যে যে শব্দ রয়েছে পরীক্ষা, এখানেও কিন্তু আমরা বর্ণ সন্ধি বিচ্ছেদ করে পাই, অর্থাৎ পরিযুক্ত ইচ্ছা, পরীক্ষা। পরি শব্দের শেষ বর্ণ হ্রস্বইকার এবং ইচ্ছা শব্দের প্রথম বর্ণ হ্রস্বইকার, এই দুটো মিলেই হয়ে যায় দীর্ঘইকার। ঠিক আছে, তাহলে এখানে হয়েছে হ্রস্বইকার এবং হ্রস্বইকার যুক্ত হয়ে দীর্ঘইকার। মনে রাখবে, অনেক সময় বর্ণ দুটো মিলে গিয়ে সম্পূর্ণ একটা নতুন বর্ণ সৃষ্টি করে, আবার অনেক সময় যে কোনো একটার পরিবর্তন ঘটে। এভাবেই সন্ধি করা হয়ে থাকে। যাক, এবারে আসা যাক আমরা সন্ধির প্রকারভেদের কথায়। সন্ধি মোটামুটিভাবে 3 ভাগে বিভক্ত করা হয়ে থাকে: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। অনেক সময় বিসর্গ সন্ধিকে ব্যঞ্জন সন্ধির সাথেও একসাথে মিলিয়ে নিয়ে বলা হয়ে থাকে। এই যে সন্ধি আছে, সন্ধির আবার একটি সন্ধি রয়েছে, সেটা হচ্ছে কি, সেটা হলো নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। যাক, একটু উদাহরণ দিতে গেলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। যেমন এখানে সবাই দেখো, নরাধম, নরধম, এই যে শব্দটি রয়েছে, এটাকে আমরা যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে আমরা দেখতে পাবো এখানে নর,
যুক্ত অধম। অর্থাৎ এই নর যে শব্দ আছে, এই নর শব্দ এখানে নর শব্দের শেষ বর্ণ আমরা পেয়ে গেলাম অ, আবার অধম শব্দের প্রথম বর্ণ পেয়ে গেলাম অ, এটা দুটো মিলে কি হচ্ছে আ। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, আকার হিসাবে লিখতে পারি। তাহলে এখানে কি হলো, নরযুক্ত অধম নরাধম। এইভাবে আমরা এই যে নরাধম নরযুক্ত অধম নরাধম বুঝতে পারছি, এইভাবে সন্ধি হয়ে থাকে। এটা স্বরসন্ধির একটা নিয়ম। আমরা দ্বিতীয় শব্দের কথায়, যেমন পরীক্ষা, পরিযুক্ত ইক্ষা, পরীক্ষা। পরিযুক্ত ইচ্ছা সমান পরীক্ষা। পরীক্ষা, এই যে পরি শব্দের শেষ বর্ণ আমরা প্রায় পেয়ে যাচ্ছি এখানে রস্বইকার বা রস্বই যুক্ত ইচ্ছা শব্দের প্রথম বর্ণ পেয়ে যাচ্ছি আমরা রস্বই, এই দুটো মিলে হয়ে গেল দীর্ঘই। দীর্ঘইকার, পরিযুক্ত ইচ্ছা পরীক্ষা। এভাবে আরো রয়েছে কারাগার, কারাগার। কারাগার শব্দটা যখন আমরা সন্ধি ভিত্তিক করতে যাই তখন আমরা কি পাই, সমান সমান কারা যুক্ত আগার। আগার, কারাগার। এখানে কারা শব্দের যে কারা রয়েছে, কারা শব্দের শেষ বর্ণ আমরা পাই আ যুক্ত আগার শব্দের প্রথম বর্ণ পাই আ, এই দুটো মিলে হয়ে গেল আকার। আকারকে আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে। সুতরাং আমরা শব্দ দুটোকে দুটো বর্ণ সন্নিহিত থাকবে এবং সেই দুটো বর্ণকে যে কোনোভাবে আমরা মিলাতে পারি এটা কিন্তু নয়। সন্ধি করার ক্ষেত্রে কয়েকটি নিয়ম রয়েছে, নির্দিষ্ট কতগুলি নিয়মও রয়েছে। নিয়মগুলো তোমাদের আমি এখন বলছি, সবাই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। স্বরসন্ধি কাকে বলে? প্রথমে সন্ধি তো বলেইছি তিন প্রকার মধ্যে স্বরসন্ধি, এবারে ব্যঞ্জন সন্ধি, তাছাড়া বিসর্গ সন্ধি রয়েছে। ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি যেটা আছে, এই দুটো সন্ধিকে একসাথে অনেক সময় দেখানো হয়ে থাকে। নিপাতনে সিদ্ধ সন্ধি, নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, সেটা সম্পূর্ণ আলাদাভাবে দেখানো হয়ে থাকে। সে যাই হোক, স্বরসন্ধি কাকে বলে? স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে বলা হয় স্বরসন্ধি। আবার বলি, স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে বলা হয় স্বরসন্ধি, ঠিক আছে। যেমন কিছুক্ষণ আগে আমি বললাম যে প্রথমে বলেছি নরাধম, নরযুক্ত অধম নরাধম, ঠিক আছে। এটা একটা সূত্রের মধ্যে পড়ে। এরপরে আসা যাক স্বরসন্ধির কয়েকটি নিয়মের কথায়, অর্থাৎ সূত্রের কথায়। সূত্র নম্বর 1, প্রথম হচ্ছে যে অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়, এই আকারটি পূর্ববর্ণে যুক্ত হয়। আবার বলছি এই কথাটাই, অকার কিংবা আকারের পর অ কিংবা আ, তারপর অকার কিংবা আকার থাকলে অ কিংবা আ যদি থাকে তাহলে উভয় মিলে আকার হয়, আকার পূর্ববর্ণে যুক্ত হয়। যেমন
কিছুক্ষণ আগেই বলেছি নরযুক্ত অধম নরাধম, তেমনি আবার ফলযুক্ত আহার ফলাহার, এবারে বিদ্যাযুক্ত অর্জন বিদ্যার্জন, মহাযুক্ত অরণ্য মহারণ্য, কারাযুক্ত আগার কারাগার, মহাযুক্ত আকাশ মহাকাশ, রমাযুক্ত আনন্দ রমানন্দ, জলযুক্ত আশয় জলাশয় ইত্যাদি। এবারে সূত্র নম্বর 2 কথায় আসা যাক। সূত্র নম্বর 2 হচ্ছে হ্রস্বইকার কিংবা দীর্ঘইকারের পর হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয় মিলে দীর্ঘইকার হয়, ওই দীর্ঘইকার পূর্ববর্ণে যুক্ত হয়। আবার বলি এটাই, হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার অর্থাৎ হ্রস্বই দীর্ঘই এরপর আবার হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার যদি থাকে তাহলে উভয় মিলে হয় দীর্ঘইকার, সেই দীর্ঘইকার পূর্ববর্ণে যুক্ত হয়। যেমন রবি যুক্ত ইন্দ্র, এখানে রবি হ্রস্বইকার, রবির শেষ বর্ণ হ্রস্বইকার, ইন্দ্র ইন্দ্রের শেষ প্রথম বর্ণ হ্রস্বইকার, তাহলে রবি যুক্ত ইন্দ্র হ্রস্বই যুক্ত হ্রস্বই পাওয়া গেল, এখানে হয়ে যাবে দীর্ঘইকার। সুতরাং রবিযুক্ত ইন্দ্র রবীন্দ্র, তেমনি অভিযুক্ত ইষ্ট অভীষ্ট, অতিযুক্ত ইন্দ্র অতীন্দ্র, গিরিযুক্ত ইন্দ্র গিরীন্দ্র, পরিযুক্ত ইক্ষা পরীক্ষা, মুনিযুক্ত ইন্দ্র মুনীন্দ্র। বুঝতে। এবারে তৃতীয় সূত্রের কথায় আসা যাক। হ্রস্বকার কিংবা দীর্ঘকারের পর হ্রস্বকার কিংবা দীর্ঘকার থাকলে উভয় মিলে দীর্ঘকার হয়। ঠিক আছে, আবার এটাই বলি, আবার হ্রস্বকার কিংবা দীর্ঘকারের পর হ্রস্ব দীর্ঘ, মনে রাখবে হ্রস্ব দীর্ঘকারের পর হ্রস্ব কিংবা দীর্ঘকার যদি থাকে তাহলে উভয় মিলে দীর্ঘকার হয়, সেই দীর্ঘকার পূর্ববর্ণে যুক্ত হয়। যেমন মরুযুক্ত উদ্যান মরুদ্যান, কটুযুক্ত উক্তি সমান কটুক্তি, লঘুযুক্ত উর্মি লঘুর্মি, তরুযুক্ত ঊর্ধ্ব তরূর্ধ্ব, বধূযুক্ত উৎসব বধূৎসব, ভূযুক্ত ঊর্ধ্ব ভূর্ধ্ব, বধূযুক্ত উক্তি বধুক্তি, ভূযুক্ত উত্থিত ভূত্থিত, তরুযুক্ত ঊর্ধ্ব তরূর্ধ্ব ইত্যাদি। এরপর আবার অন্য সূত্রের কথায় আসি। অকার কিংবা আকারের পর হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয় মিলে একার হয়। আর বলি শোনো, এটাই, অকার কিংবা আকারের পর হ্রস্বইকার কিংবা দীর্ঘকার যদি থাকে সেক্ষেত্রে হয় কি না এই একার পূর্ববর্ণে যুক্ত হয়। যেমন দেবযুক্ত ইন্দ্র দেবেন্দ্র, আবার শুভযুক্ত ইন্দ্র শুভেন্দ্র, ধীরযুক্ত ইন্দ্র ধীরেন্দ্র, নরযুক্ত ঈশ নরেশ, গণযুক্ত ঈশ গণেশ, গোপযুক্ত ঈশ গোপেশ, অপযুক্ত ইক্ষা অপেক্ষা, মহাযুক্ত ইন্দ্র মহেন্দ্র, যথাযুক্ত ইষ্ট যথেষ্ট, মহাযুক্ত ঈশ্বর মহেশ্বর। বুঝতে পেরেছ? এটা পরিষ্কার করার জন্যে আবার বলি, অকার কিংবা আকারের পর হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকলে অ আ হ্রস্বই দীর্ঘই, প্রথমে যে আমরা পেয়েছি স্বরবর্ণ ওই 4টি শব্দ যদি থাকে অ আ, তারপরে হ্রস্বই দীর্ঘই যদি থাকে তাহলে সেক্ষেত্রে এ হয়ে যায়, এই একার পূর্ববর্ণে যুক্ত হয়। যেমন কিছুক্ষণ আগে বলেছি দেবযুক্ত ইন্দ্র সমান দেবেন্দ্র, শুভযুক্ত ঈশ সমান সমান শুভযুক্ত ইন্দ্র শুভেন্দ্র, বীরযুক্ত ইন্দ্র বীরেন্দ্র। ঠিক আছে, এইভাবে সূত্রের মাধ্যমে সন্ধিগুলো বিচ্ছেদ করা হয়ে থাকে বা সন্ধি মিলন করা হয়ে থাকে। এরপরে আসি আমরা পরের সূত্রের কথায়। পরেরকার সূত্রের কথায়, পরেরকার সূত্রটা হচ্ছে যে অকার কিংবা আকারের পর হ্রস্বকার কিংবা দীর্ঘকার যদি থাকে এক্ষেত্রে আমরা পাই কি ওকার। অকার কিংবা আকারের পর হ্রস্বকার কিংবা দীর্ঘকার থাকলে উভয় মিলে ওকার হয়, সে ওকার পূর্ববর্ণে যুক্ত হয়, সে ওকার পূর্ববর্ণে যুক্ত হয়। যেমন চন্দ্রযুক্ত উদয় চন্দ্রোদয়, অকার কিংবা আকারের পর হ্রস্বকার কিংবা দীর্ঘকার যদি থাকে সেক্ষেত্রে ওকার হয়, ও নয় ওকার হয়। যেমন উদাহরণ দিয়ে বলা যায় চন্দ্রোদয় চন্দ্রযুক্ত উদয় চন্দ্রোদয়,
চন্দ্র চন্দ্রোদয়। ঠিক আছে, এখানে চন্দ্র শব্দের শেষ বর্ণ আমরা পেয়েছি অ, এবং উদয় শব্দের প্রথম বর্ণ পেয়েছি আ। এই অ এবং হ্রস্ব দুটো মিলে হয়ে যায় ওকার। তাই এখানে কি হলো? চন্দ্রোদয়। ঠিক আছে, এবারে তারপরের সূত্রে আসা যাক। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সূত্র এবং খুব এটা ক্রিটিক্যাল, মানে এটা কি বলে, একটু সমস্যা সংকুল সূত্র। এটা একটু বেশ ভালো করে মনে রাখার চেষ্টা করতে হয়, তাহলে এটা সুবিধা হয়। যেমন অকার কিংবা আকারের পর হ্রস্বই অকার কিংবা আকার পর রিকার থাকলে উভয় মিলে অর হয়। এই অর এর অ পূর্ববর্ণে যুক্ত হয় এবং র রেপ হয়ে পরবর্ণের মাথায় চলে যায়, অর্থাৎ মস্তকে চলে যায়। আবার বলি সূত্রটা, অকার কিংবা আকারের পর রিকার থাকলে উভয় মিলে অর হয়। এই অরের অ পূর্ববর্ণে যুক্ত হয় এবং র রেপ হয়ে পরবর্ণের মস্তকে চলে যায়, অর্থাৎ মাথায় চলে যায়। যেমন সপ্তযুক্ত ঋষি সপ্তর্ষি, দেবযুক্ত ঋষি সমান দেবর্ষি, উত্তমযুক্ত ঋণ উত্তমর্ণ, অধমযুক্ত ঋণ সমান অধমর্ণ, রাজাযুক্ত ঋষি সমান রাজর্ষি, মহাযুক্ত ঋষি সমান সমান মহর্ষি। বুঝতে পেরেছ? এবারে পরে আরোই যে সূত্র রয়েছে তার কথায় আসা যাক। অ কিংবা আকারের পর, অর্থাৎ অকার কিংবা আকারের পর একার কিংবা ঐকার থাকলে উভয় মিলে ঐকার, সেই ঐকারটি পূর্ববর্ণে যুক্ত হয়। যেমন জনযুক্ত এক জনৈক, সর্বযুক্ত এব সর্বৈব, ধনযুক্ত ঐশ্বর্য ধনৈশ্বর্য, মতযুক্ত ঐক্য মতৈক্য, সদাযুক্ত এব সদৈব, তথাযুক্ত এবচ তথৈবচ, মহাযুক্ত ঐশ্বর্য মহৈশ্বর্য, রাজাযুক্ত ঐশ্বর্য রাজৈশ্বর্য। ঠিক আছে, এইভাবে বিভিন্ন সূত্র রয়েছে। সমস্ত সূত্র মনে রাখার চেষ্টা করো। আবার একটি আমি সূত্র তোমাদের বলে দিচ্ছি। সেই সূত্রটি হলো, অকার কিংবা আকারের পর ঔকার থাকলে উভয় মিলে ঔকার হয়। আবার বলি, অকার কিংবা আকারের পর ওকার কিংবা ঔকার থাকলে দুটো রয়েছে অ আ, যেমন অ ঔ দুটো যদি থাকে পরস্পর সন্নিহিত, তাহলে সেই যুক্ত হওয়ার পরে সেটা ঔকার হয়, ঔকার হয়ে পূর্ববর্ণে যুক্ত হয়। যেমন বনযুক্ত ঔষধি বনৌষধি, জলযুক্ত ঔকা জলৌকা, উত্তমযুক্ত ঔষধ উত্তম ঔষধ, পরমযুক্ত ঔষধ পরম ঔষধ, মহাযুক্ত ঔষধি মহৌষধি, মহাযুক্ত ঔষধ মহৌষধ, মহাযুক্ত ঔদার্য মহৌদার্য। এরপরে আসা যাক আমরা নিপাতনে সিদ্ধ সন্ধি সম্বন্ধে। নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি কাকে বলে এটা আগে জানতে হবে। আমরা স্বরসন্ধি আলোচনা যখন করলাম তখন আমরা দেখতে পেলাম কতগুলি নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেই নিয়ম অনুসারে সন্ধি মিলন হয়ে থাকে, আবার সন্ধি বিচ্ছেদ করাও হয়ে থাকে। নিয়ম ছাড়া সন্ধি মিলন সন্ধি বিচ্ছেদ হয় না। তেমনি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির নিয়ম রয়েছে। ঠিক আছে, সেটার নিয়মটা কি? কতগুলি সন্ধি আছে, সেক্ষেত্রে কোনো কিছু সূত্র বা নিয়ম না মেনেই চলে। নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির নিয়ম হলো কোনো কিছু নিয়ম না মানা, অর্থাৎ যে সন্ধিগুলি করার ক্ষেত্রে কোনো সূত্র না মেনেই হয়ে থাকে, এই জাতীয় স্বরসন্ধিকে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি বলা হয়ে থাকে। কারণ এই নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির নিয়মটা কি হলো? তাহলে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির নিয়মটা হলো কোনো সূত্র না মেনেই সন্ধি বিচ্ছেদ বা সন্ধি মিলন হয়ে থাকে, সেটাকে বলা হয় নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। যেমন কুলযুক্ত অটা কুলটা, প্রযুক্ত ঊঢ় প্রৌঢ়, পতনযুক্ত অঞ্জলি পতঞ্জলি,
মাতৃযুক্ত মার্তযুক্ত অণ্ড মার্তণ্ড, গোযুক্ত অক্ষ গবাক্ষ, সীমনযুক্ত অন্ত সীমান্ত, মনসযুক্ত ঈশা মনীষা, সমযুক্ত অর্থ সমর্থ, অক্ষযুক্ত উহিনী অক্ষয়িনী, স্বযুক্ত ইরি শৈরী, গোযুক্ত ইন্দ্র গবেন্দ্র, বিম্বযুক্ত অষ্ট বিম্বষ্ঠ। এই গেল নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। এছাড়া আর একটি সন্ধির নিয়ম পাওয়া যায়, সেটা হচ্ছে বাংলা সন্ধি। বাংলা ভাষায় নিজস্ব কতগুলি আসল উচ্চারণ আছে, সেই উচ্চারণের উপর নির্ভরশীল করে এই সূত্র হয়েছে, সেটাকে বলা হয় বাংলা সন্ধি। যেমন শতযুক্ত এক শতেক, এটা বাংলার নিজস্ব, এটা কারোর সাথে যায় না, না সংস্কৃতের সাথে না হিন্দির সাথে, কারোর সাথে মিশে না। শতযুক্ত এক শতেক, পাগলযুক্ত আমি পাগলামি, ছেলেযুক্ত আমি ছেলেমি, বারযুক্ত এক বারেক, বোকাযুক্ত আমি বোকামি, খানিযুক্ত এক খানি। অর্থাৎ এই যে সন্ধিগুলো হলো বাংলা ভাষায় নিজস্ব উচ্চারণের উপর নির্ভরশীল বলে এগুলোকেই বলা হয় বাংলা সন্ধি। কিন্তু এই সন্ধির ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কোনো নিয়ম থাকে না। এই গেল আজকে সন্ধি। সবাই বুঝতে পেরেছি নিশ্চয়ই, আশা করি। যদি বুঝতে না পারো পরের ক্লাসে আবার এটা নিয়ে আলোচনা করা হবে। আজকে এখানেই শেষ, ঠিক আছে।